হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল লোগোস বায়ো। আজকে আমরা ফিজিওলজি পার্ট থেকে যে রেসপিরেটরি সিস্টেম নিয়ে আলোচনা করছিলাম, সেখান থেকে আমরা রেসপিরেটরি ভলিউমস অ্যান্ড ক্যাপাসিটিগুলো আলোচনা করেছি। সেখান থেকে আমরা এক্সচেঞ্জ অফ গ্যাস ফ্রম ব্লাড টু টিস্যু অ্যান্ড ফ্রম লাংস টু ব্লাড অ্যান্ড দেন ব্লাড টু টিস্যু সেটা আলোচনা করেছিলাম। আজকে আমরা ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড, অর্থাৎ অক্সিজেন গ্যাসটা কীভাবে ওই ব্লাডের মধ্যে দিয়ে ট্রান্সপোর্ট হচ্ছে, পরিবাহিত হচ্ছে, এবং সেটা আবার সেই ব্লাড থেকে আবার কীভাবে আমার টিস্যুতে কলাকোষে পরিবাহিত হচ্ছে, কলাকোষ থেকে আবার কীভাবে লাংসে পরিবাহিত হচ্ছে, সেই যে ট্রান্সপোর্ট মেকানিজম সেটা সম্পর্কে আলোচনা করব। তো শুরু করার আগে চ্যানেলটিতে যারা নতুন আছো তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, যাতে করে এই যে এসএসসি রিলেটেড যে টপিকগুলো আমরা আলোচনা করছি তার প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তোমরা সময় মতো পেয়ে যেতে পারো। তো শুরু করা যাক তাহলে। আজকের প্রতিপাদ্য বিষয়, আলোচ্য বিষয় হচ্ছে আমাদের ট্রান্সপোর্ট অফ গ্যাসেস, ট্রান্সপোর্ট অফ O2 অ্যান্ড CO2। তো এই পরিবহনের জন্য একটা পরিবহন মাধ্যম দরকার। রক্তের মধ্যে দিয়ে এই অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড বা শ্বাসবায়ুগুলো পরিবাহিত হয় ঠিকই, কিন্তু এর জন্য একটা পিগমেন্ট বা রঞ্জক পদার্থ দরকার, একটা মলিকিউল দরকার যে কিনা এই অক্সিজেনকে বা কার্বন ডাইঅক্সাইডকে পরিবহন করবে। তার জন্য যে পিগমেন্ট বা শ্বাসরঞ্জকটা রয়েছে, যেহেতু শ্বসন বায়ু পরিবহন করে তার জন্য তার নাম শ্বাসরঞ্জক বলা হয়। তো এই শ্বাসরঞ্জকটা আমরা ভালো মতোই জানি আরবিসির মধ্যে রয়েছে, সেটা হচ্ছে হিমোগ্লোবিন। তো এই হিমোগ্লোবিনের যদি স্ট্রাকচার দেখি আমরা বলেছিলাম যখন ফটোসিনথেসিস পড়ছিলাম, পরফাইরিন স্ট্রাকচার ছিল, হিমোগ্লোবিন অনেকটা সেরকম। তো আমরা জানি যে হিমোগ্লোবিন 4টা পলিপেপটাইড চেন দ্বারা গঠিত হয়। এটা যদি একটা চেন হয়, এটা আরেকটা চেন দিয়ে এটা আরেকটা চেন এবং এইটি আরেকটা চেন, তাহলে এটা আলফা 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 1 আলফা 2 বলতে পারি, বিটা 1 এবং বিটা 2, এইরকম 4টে পলিপেপটাইড চেন রয়েছে। আমরা তার ভিত্তিতে আমাদের হিমোগ্লোবিনের অভাব তৈরি না হওয়ার জন্য যে রোগগুলো, থ্যালাসেমিয়া, আলফা থ্যালাসেমিয়া, বিটা থ্যালাসেমিয়া, সেগুলো আমরা পড়েছি। তো এই 4টে হিমোগ্লোবিন আবার 4টে আয়রন মলিকিউলের সাথে Fe2+ সাথে অ্যাসোসিয়েটেড থাকে, যুক্ত থাকে। 4টে আয়রন মলিকিউল Fe2+ স্টেটে আমার কার সঙ্গে যুক্ত থাকে না, চেনগুলোর সাথে যুক্ত থাকে এইভাবে। এবং 4টে যে মলিকিউল অফ আয়রন রয়েছে তারা প্রত্যেকে আবার একটা মলিকিউল অফ অক্সিজেন ক্যারি করতে পারে, O2 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 অ্যান্ড O2। অর্থাৎ একটি হিমোগ্লোবিন 4 অণু অক্সিজেন, 4 অণু O2 সঙ্গে যুক্ত হতে পারে। এখান থেকেও প্রশ্ন আসতে পারে, এক অণু হিমোগ্লোবিন কত অণু অক্সিজেনের সঙ্গে যুক্ত হতে পারে। এবং এই যে যুক্ত হওয়ার প্রক্রিয়াটা, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার প্রক্রিয়াটা, এটাকে বলা হয় রিভার্সিবল প্রক্রিয়া, রিভার্সিবল প্রসেস। ঠিক আছে, এখান থেকেও প্রশ্ন আসতে পারে রিভার্সিবল না ইরিভার্সিবল প্রসেস। অ্যাসোসিয়েশন অফ অক্সিজেন উইথ হিমোগ্লোবিন উইথ দ্য হেল্প অফ Fe2+ আয়ন, সেটার সঙ্গে যে যুক্ত হলো অক্সিজেনটা, সেটা 4টা অণু যুক্ত হলো একটা হিমোগ্লোবিন মলিকিউলের সঙ্গে, এবং সেটা রিভার্সিবল না ইরিভার্সিবল প্রসেস। অ্যাকর্ডিং টু NCERT এটা হচ্ছে রিভার্সিবল প্রসেস। ওকে, তো এইরকমভাবে আমার হিমোগ্লোবিন অ্যাসোসিয়েট হয়ে গেলো। এবার হিমোগ্লোবিন যখন অক্সিজেন যখন হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হয়, এই হিমোগ্লোবিনকে Hb দিয়ে এবং অক্সিজেন যুক্ত করি, আমার যুক্ত হয়ে গেল HbO2। এটাকে আমরা কি বলি, অক্সি হিমোগ্লোবিন। আবার হিমোগ্লোবিন যখন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে যুক্ত হয় কি হয়ে যায়, HbCO2। এটাকে বলে কার্বামিনো হিমোগ্লোবিন। আচ্ছা, আবার ধরো Hb হিমোগ্লোবিনের সবচেয়ে বেশি আসক্তি যার প্রতি, কার্বন মনোক্সাইড, সেটাকে আমরা কি বলি, HbCO বলতে পারি। অর্থাৎ কার্বক্সি হিমোগ্লোবিন, কার্বক্সি হিমোগ্লোবিন। এই যৌগগুলোর নাম আসতে পারে যে কার্বামিনো হিমোগ্লোবিন বলতে কার সাথে বোঝাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড না কার্বন মনোক্সাইড। অক্সি হিমোগ্লোবিন মানে তো অক্সিজেন, আমরা পট করেই মনে রাখতে পারবো, কিন্তু দেখা গেলো হিমোগ্লোবিনের সাথে কার্বন ডাইঅক্সাইড বা কার্বন মনোক্সাইড কোনটা যুক্ত আছে তার উপর ভিত্তি করে কার্বামিনো হিমোগ্লোবিন এবং কার্বক্সি হিমোগ্লোবিন। যেমন কার্বন মনোক্সাইড, এখানে মিনো কথাটা থাকলে মানে ভালো হতো, বাট কার্বন ডাইঅক্সাইড যেখানে আছে সেখানেই বলছে কার্বামিনো হিমোগ্লোবিন, আর কার্বন মনোক্সাইড যেখানে থাকবে সেটা হয়ে যাবে কার্বক্সি হিমোগ্লোবিন। ওকে, এবারে আমরা ট্রান্সপোর্ট অফ অক্সিজেন করব। আমাদের যে ফুসফুস থেকে কিভাবে সেই অক্সিজেনটা আমার রক্তজালকের মধ্যে প্রবেশ করছে, সেখান থেকে আবার সেটা কলাকোষে কিভাবে প্রবেশ করছে। তো এইটা যদি আমাদের লাংস হয়,
এটা আমার লাংস, এখানে আমার অ্যালভিওলাইজগুলো রয়েছে, সাপোজ। তো এই অ্যালভিওলাইগুলোর উপর দিয়ে কিন্তু আমার কি রয়েছে না ব্লাড ক্যাপিলারিগুলো রয়েছে। সাপোজ এইটা হচ্ছে আমার সেই ব্লাড ক্যাপিলারি, এই ব্লাড ক্যাপিলারির ভেতরে আমার রয়েছে আরবিসিগুলো, এর ভেতরে আরবিসিগুলো রয়েছে, বাকিটা হচ্ছে প্লাজমা। ওকে, তাহলে এইখান থেকে অক্সিজেন, এখানে অক্সিজেনেশন আছে, এয়ার নিয়েছি আমরা ব্রিদিং মেকানিজমের মাধ্যমে, এয়ার ঢুকেছে। কেন ঢুকেছে এয়ার? পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের কম বেশির জন্য আমরা সেটা গ্যাসের এক্সচেঞ্জটা দেখেছি কীভাবে প্রবেশ করে। অ্যাটমসফেরিক পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন 159 mmHg ছিল, সেখান থেকে লাংসের মধ্যে যখন যাচ্ছে সেটা হয়ে গেছিলো 104 mmHg। এটা আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি, এর আগের ভিডিওর ডেসক্রিপশন, ভিডিওর লিঙ্কটা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, তোমরা প্রয়োজন বললে আরেকবার দেখে নেবে। তো এই যে আমার লাংস বা অ্যালভিওলাই, সাপোজ দিস ইজ লাংস, এগুলো হচ্ছে অ্যালভিওলাই। তো এই অ্যালভিওলাই থেকে অক্সিজেন আমার ব্লাড ভেসেল, রক্তজালিকা বা রক্তবাহ, এই রক্তবাহের মধ্যে প্রবেশ করবে। কিভাবে না হিমোগ্লোবিনের সাথে জড়িত হয়, ঠিক আছে, হিমোগ্লোবিনের সাথে জড়িত হয় আমরা এটা জানলাম, বাট পুরোটাই কি হিমোগ্লোবিনের সাথে জড়িত হয়ে পরিবাহিত হবে না। এখানে একটা পার্সেন্টেজের ব্যাপার থাকবে, যে কিছু পার্সেন্টেজ হিমোগ্লোবিনের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে পরিবাহিত হবে, আর বাকিটা আমার প্লাজমার মধ্যে, রক্তবাহের মধ্যে এটা কি আরবিসি, আর এখানে রয়েছে আমার প্লাজমা। তো বলছে এখান থেকে যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনের O2, সাপোজ হিয়ার অক্সিজেন ইজ প্রেজেন্ট, তো এই O2 অক্সিজেনের 97% হিমোগ্লোবিনের মধ্যে, আরবিসির মধ্যে, যেখানে আমার কি রয়েছে HB হিমোগ্লোবিনের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে ট্রান্সপোর্ট হয়। বাকি 3% প্লাজমার মাধ্যমে পরিবাহিত হয়। এই অ্যামাউন্টটা ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসতে পারে যে অক্সিজেনের যে পরিবহনটা হয় লাংস বা অ্যালভিওলাস থেকে রক্তের মধ্যে, সেটা কত পার্সেন্ট ডাইরেক্টলি আরবিসির মধ্যে দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ অক্সি হিমোগ্লোবিন ফর্মেশনের মাধ্যমে প্রবাহিত হয়, আর কত পার্সেন্ট আমার প্লাজমার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, কেমন? আচ্ছা, এইখানে এটা প্রবাহিত হলো। এবার এইখান থেকে কি হবে, 97% আমার অক্সি হিমোগ্লোবিন তৈরি করলো। এখানে কি তৈরি করলো না অক্সি হিমোগ্লোবিন, কিন্তু 3% কিন্তু অক্সি হিমোগ্লোবিন ফর্মেশন করলো না। এবার এইটাই কোথায় আসবে না এইখান থেকে আমার কলাকোষে পৌঁছবে। সাপোজ এইটা আমার কলাকোষ, এইটা কি আমার কলাকোষ, তো এই কলাকোষে আমার এইখান থেকে চলে আসবে। সাধারণত কি প্রক্রিয়া আসে, এর আগের ভিডিওতে এক্সচেঞ্জ অফ গ্যাসে আমরা দেখেছি, সেটা ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে পরিবাহিত হয়। কিন্তু এই যে আমার আরবিসির মধ্যে 97% রয়েছে, সেটা কলাকোষে গিয়ে কি হবে, এই যে HB O2 হিসেবে ছিল সেটা কিন্তু ডিসোসিয়েট হয়ে যাবে, HB প্লাস O2, তাই না? এই অক্সি হিমোগ্লোবিনটা এখানে ব্রেকডাউন করে যাবে, HB O2 হিসেবে থাকবে, এই O2টা কলাকোষে পৌঁছে যাবে আমার। আচ্ছা, আর এখানে আমার কি রয়েছে 3% যেটা রয়েছে প্লাজমার মধ্যে কত পার্সেন্ট রয়েছে 3%, সেই প্লাজমা থেকে ডাইরেক্টলি আমার এখানে কি হবে 3% O2 পরিবাহিত হবে কলাকোষে। এবার কলাকোষে তারপর কি হয়ে যাবে, পরিবাহিত হয়ে যাওয়ার পর এখানে আমার বিপাক প্রক্রিয়াগুলো চলবে, কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। এবার কার্বন ডাইঅক্সাইড কলাকোষ থেকে রিটার্ন করে ব্লাডে আসবে, ব্লাড থেকে রিটার্ন করে লাংসে আসবে। এটাই হচ্ছে ট্রান্সপোর্ট অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড। তো খুবই ইজি একটা ব্যাপার, খুব জটিল কোনো বিষয় নয়, কলাকোষের মধ্যে দিয়ে কিভাবে ট্রান্সপোর্ট হচ্ছে। তো এইখানে জটিল যে বিষয়টা একটু আলোচনা করব সেটা হচ্ছে আমার এই যে হিমোগ্লোবিনটা অক্সিজেনের সঙ্গে একবার লাগছে একবার ছাড়ছে। তো লাগা এবং ছাড়া অর্থাৎ হিমোগ্লোবিন অ্যাসোসিয়েশন এবং ছাড়া ডিসোসিয়েশন, এর উপর বেস করে আমাদের একটা কার্ভ বা একটা গ্রাফ বা একটা লেখচিত্র পড়তে হয়, যেখান থেকে আমরা অনেকগুলো জিনিস জানতে পারি যে কত রকম প্রেসারে বা কতটা চাপে আমার হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন কতটা পরিমাণে জড়িত হতে পারে, যুক্ত হতে পারে, বা কোনো কাজ করলাম যখন আমার কোষের মধ্যে অক্সিজেনের দরকার হয়, হিমোগ্লোবিন কতটা পরিমাণ অক্সিজেন ছেড়ে দেবে, যে হিমোগ্লোবিন যেটা অক্সিজেনের সঙ্গে জুড়ে আছে সেটা কত পরিমাণে ও ছেড়ে দেবে। তো তার জন্য আমরা একটা গ্রাফ বা লেখচিত্রের মাধ্যমে জিনিসটাকে বুঝে নেব, সেটাকে বলা হয় অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ বা হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। ওকে, তো এখানে আমরা একটা করি একটু হালকা করে দিয়ে, সেটাকে আমরা এক্সপ্লেন করছি পরে। দুটো অক্ষ নেব আমরা, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, দিস ইজ এক্স, দিস ইজ ওয়াই। এক্স অ্যাক্সিস বরাবর বলছে পার্সেন্ট saturation of hemoglobin
হিমোগ্লোবিন কত পার্সেন্টে স্যাচুরেশন হচ্ছে, হিমোগ্লোবিন উইথ O2 অক্সিজেনের সাথে কি পরিমাণে কত শতকরা হারে উইথ O2 আমার যুক্ত হচ্ছে শতকরা হারে, সেটা এক্স অ্যাক্সিস বরাবর রাখলাম। ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখছি, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, পার্শিয়াল, কারণ অক্সিজেনের সাথে যুক্ত হলে অক্সিজেনের প্রেশারটা দেখতে হবে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন, অক্সিজেনের পার্শিয়াল প্রেশার কতটা থাকলে হিমোগ্লোবিন কত পরিমাণ অক্সিজেনের সঙ্গে যুক্ত হবে সেটারই একটা লেখচিত্র। mmHg-তে মাপবো এটা আমরা, তো এইটা হয়ে গেল একটা গ্রাফ। তো দেখা গেছে যে এই লেখচিত্রের একদম আলটিমেট যেটা মান সেটা হচ্ছে 100% স্যাচুরেশন। সেটা কত, এই জায়গাটা হচ্ছে 100% স্যাচুরেশন। এবং এই 100% স্যাচুরেশন মানে কি, যে 100% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে লেগে আছে। সেটা কোথায় সম্ভব, সেটা লাংসেই সম্ভব। লাংসের মধ্যে প্রচুর পরিমাণে অক্সিজেন থাকে, তো লাংসের ভেতরে যে ব্লাড ভাস্কুলার রক্তজালিকাগুলো আছে তার মধ্যে যে হিমোগ্লোবিনগুলো আছে, সেই হিমোগ্লোবিনের মধ্যে অক্সিজেন সবচেয়ে বেশি পরিমাণে থাকতে পারে, কার্বন ডাইঅক্সাইডও থাকতে পারে, বাট অক্সিজেনটা ওইখানেই সবচেয়ে বেশি আছে অ্যালভিওলাতে, তাহলে ওইখানেই ওর জড়িত হওয়ার বা পার্সেন্টেজ স্যাচুরেশন হওয়ার চান্সটা ওখানে বেশি আছে। তো 100% স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, হিমোগ্লোবিনগুলো সবগুলো স্যাচুরেটেড হয়ে গেছে, হিমোগ্লোবিন কেউ ফাঁকা নেই, ঠিক আছে, হিমোগ্লোবিন কেউ অক্সিজেন লাগবে সেরকম কোনো ফাঁকা জায়গা নেই, স্যাচুরেশন এটাকে বলা হচ্ছে। তো 100% স্যাচুরেশন হয়, দেখা গেল বলছে 98 mmHg-তে, কত mmHg-তে, 98 mmHg প্রেশারে, পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন 98 হয় তখন সে কিনা হিমোগ্লোবিনগুলো 100% স্যাচুরেশন হয়, মানে এই চারটাই আমার অক্সিজেন একটা হিমোগ্লোবিনের সাথে জুড়ে যায়, বা যতগুলো হিমোগ্লোবিন আছে সবাই অক্সিজেন নিয়ে নিয়েছে। ওকে, তারপর দেখা যাচ্ছে যে (75% স্যাচুরেশন, কত পার্সেন্ট স্যাচুরেশন হলো না 75% স্যাচুরেশন হচ্ছে আমার 40 mmHg-তে, 40 mmHg-তে এখানে হচ্ছে। পার্শিয়াল প্রেশার আমার অক্সিজেনের কত, যখন 40 mmHg থাকবে তখন 75% হচ্ছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে 50% হচ্ছে, কত mmHg-তে না 30 mmHg-তে 50% হয়ে যাচ্ছে, কত পার্সেন্ট, 50% হচ্ছে। দেন আমরা দেখতে পাচ্ছি 25% স্যাচুরেশন হচ্ছে 15 mmHg-তে, এখানে 0 রয়েছে। তাহলে 0, 15, 30, 40 এবং 98, এই যে একটা লেখচিত্র আমরা করলাম, গ্রাফ করলাম, এখানে আমরা কি দেখতে পাচ্ছি না 100% স্যাচুরেশন হচ্ছে। এই প্রশ্নগুলো এখানে আসবে যে অক্সিজেনের সঙ্গে হিমোগ্লোবিনের যে যুক্ত হওয়া সেটা 100% কত mmHg-তে হচ্ছে, কত পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন হচ্ছে, 90 mm পার্শিয়াল প্রেশার হচ্ছে, 75% অ্যাসোসিয়েশন হচ্ছে। আচ্ছা, এই কত পার্সেন্ট অ্যাসোসিয়েশন হচ্ছে এই ব্যাপারটা বোঝার জন্য আমরা এখানে একটা জিনিস পড়ি। সাপোজ পার্সেন্ট স্যাচুরেশন বলতে কি বোঝাচ্ছে, বলছে যে পার্সেন্ট স্যাচুরেশন ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার কতগুলো O2 যুক্ত হয়েছে আর মোট সর্বাধিক O2 যুক্ত হওয়ার ক্ষমতা ইন্টু 100, এটাকেই বলছে পার্সেন্ট স্যাচুরেশন। এই যে পার্সেন্ট স্যাচুরেশন, ঠিক আছে, কতগুলো অক্সিজেন যুক্ত হয়েছে আর কতগুলো অক্সিজেন যুক্ত হওয়ার ক্ষমতা রয়েছে ইন্টু 100, এটাকে আমরা বলছি পার্সেন্ট স্যাচুরেশন। কীভাবে বুঝবো, ধরে নাও একটা হিমোগ্লোবিন, এই হিমোগ্লোবিনে অক্সিজেন যুক্ত হওয়ার ক্ষমতা কত রয়েছে, আমি বললাম একটা হিমোগ্লোবিনে পার্সেন্ট স্যাচুরেশন কত, একটা হিমোগ্লোবিনের পার্সেন্ট স্যাচুরেশন কত যদি 1 অণু অক্সিজেন লাগে। হিমোগ্লোবিন 1 অণু অক্সিজেন যুক্ত আছে, 1 অণু O2 যুক্ত আছে, ঠিক আছে। এবার এর পার্সেন্ট স্যাচুরেশন কত, স্যাচুরেশনের শতকরা হার কত, 1 অণু অক্সিজেন যুক্ত আছে আর হিমোগ্লোবিনের যুক্ত হওয়ার ক্ষমতা কত আছে, এই যে কতগুলো যুক্ত আছে তার মানে 1 অণু যুক্ত আছে, ওকে, সর্বাধিক কটা 4 অণু যুক্ত হওয়ার ক্ষমতা আছে ইন্টু 100, এটা করলে কত হবে, 4টা অণুর মধ্যে 1টা অণু যুক্ত আছে, তার মানে কি 25% স্যাচুরেশন আছে। আবার আমি বললাম হিমোগ্লোবিনের মধ্যে ধরো 2 অণু অক্সিজেন যুক্ত আছে, তাহলে তার ক্ষমতা আর ধারণ ক্ষমতা কত আছে, 4 অণু,
ইন্টু 100 করো, তাহলে কত হয়ে যাচ্ছে 4 25 125 2 50 50%। তাহলে বোঝা গেল পার্সেন্ট স্যাচুরেশন জিনিসটা কি। পার্সেন্ট স্যাচুরেশন বলতে বোঝাচ্ছে যে আমার সর্বাধিক কতগুলো অণু যুক্ত হওয়ার ক্ষমতা আছে আর কতগুলো যুক্ত হয়েছে, যতগুলো যুক্ত হয়েছে ডিভাইডেড বাই যুক্ত হওয়ার যতগুলো ক্ষমতা আছে ইন্টু 100 করলে পরে আমার পার্সেন্ট স্যাচুরেশন হয়ে গেছে। এবার হিমোগ্লোবিন, এই একটা হিমোগ্লোবিন, জরুরি না যে তার মধ্যে 4টাই সবসময় অক্সিজেন যুক্ত হয়ে থাকবে। দেখা গেলো পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন কম আছে, অক্সিজেন নেই, তাহলে অক্সিজেনের পার্সিয়াল প্রেশার কম থাকবে। তাহলে অক্সিজেনের পার্সিয়াল প্রেশার যখন কম থাকবে তখন অক্সিজেন অণু কম যুক্ত হবে। দেখা গেলো পার্সিয়াল প্রেশার খুবই কম, তো 2টো অণু অক্সিজেন যুক্ত হয়ে আছে। পার্সিয়াল প্রেশার একটু বেশি হয়েছে, 3টে অণু, তার খুব বেশি আছে, তাহলে 4টা অণু যুক্ত হয়ে আছে। বোঝা গেল? তাহলে এইটাই এই গ্রাফ দিয়ে বোঝাচ্ছি যে পার্সিয়াল প্রেশার অক্সিজেন কত আছে তার উপর বেস করে হিমোগ্লোবিনগুলো আমার এদিকে স্যাচুরেটেড হচ্ছে। স্যাচুরেটেড মানে সম্পৃক্ত হচ্ছে, কি পরিমাণে অক্সিজেন তার মধ্যে যুক্ত আছে। যখন একটা হিমোগ্লোবিন 100% স্যাচুরেশন হচ্ছে, এটা 50% স্যাচুরেশন হচ্ছে। 50% স্যাচুরেশন মানে এইখানটায় হচ্ছে। 50% মানে আমি কি বোঝাচ্ছে না, একটা হিমোগ্লোবিনের মধ্যে আমার 2টো অক্সিজেন যুক্ত আছে, 4টে যুক্ত হওয়ার ক্ষমতা ছিল, 2টো আছে, তাহলে 50%। ওকে, তো এই 50% স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন কখন হচ্ছে না, পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন যখন 30 mmHg হচ্ছে। ওকে, 75% মানে কি 3টা অক্সিজেন যুক্ত হয়ে গেছে। তো 3টা অক্সিজেন যুক্ত হয়ে গেছে একটা হিমোগ্লোবিনের সঙ্গে, তাহলে হিমোগ্লোবিনটা 75% স্যাচুরেটেড হয়েছে, 25% স্যাচুরেটেড হয়নি, সেটা কত mmHg তে হচ্ছে, 40 mmHg তে হচ্ছে। ওকে, তো এটা স্যাচুরেশন হচ্ছে, আমি এই দিক দিয়ে বোঝাচ্ছি। এই দিক থেকে যদি দেখি তাহলে ইট ইজ এ অ্যাসোসিয়েশন কার্ভ। আমরা যুক্ত করতে করতে যাচ্ছি, যুক্ত করার ভিত্তিতে কিন্তু আমি 75% স্যাচুরেশন হয়েছে, 100% যদি নিচ থেকে উপরে যাই, সো ইট উইল বি অ্যাসোসিয়েশন। বাট আমাদের বইয়ের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে এটা দেওয়া থাকে হিমোগ্লোবিন অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ। এটার নাম কি দেওয়া থাকে, হিমোগ্লোবিন অক্সিজেন, হিমোগ্লোবিন অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন রেখাচিত্র। ডিসোসিয়েশন মানে বিয়োজন, মানে বিয়োগ হয়ে যাচ্ছে, বিয়োজন রেখাচিত্র। দেখো যুক্ত কখন হচ্ছে, যখন আমার পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি আছে তখন অক্সিজেন যুক্ত হচ্ছে, ঠিক আছে। যেমন পিউরিফিকেশন হচ্ছে, তো আমার ব্লাডের মধ্যে অক্সিজেনটা ইনকর্পোরেট হচ্ছে। আর ব্লাড থেকে অক্সিজেনটা ছেড়ে কখন দিচ্ছে, যখন ও টিস্যুতে যাচ্ছে, যখন ও মেটাবলিজম করছে, বিপাক করছে, যখন ওকে অক্সিজেন ছেড়ে দিতে হচ্ছে হিমোগ্লোবিনকে। অ্যাকচুয়ালি কি হয়, হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেনের যুক্ত হওয়ার ব্যাপারটা এটা একটা আনস্টেবল প্রসেস। ওকে, হিমোগ্লোবিনের সঙ্গে এই যে অক্সিজেন, আয়রন মলিকিউলের সাথে অক্সিজেন যুক্ত হচ্ছে, আয়রন গ্র্যাব করে আছে অক্সিজেনকে, ইট ইজ অ্যান আনস্টেবল কম্পাউন্ড ফর্ম করছে। এই যদি স্টেবল কম্পাউন্ড ফর্ম করে তাহলে একটা গড়বড় হয়ে যাবে সেখানে, ঠিক আছে। সেটা ফেরাস কন্ডিশনে, Fe3+ কন্ডিশনে, সরি ফেরিক কন্ডিশনে, Fe3+ কন্ডিশনে অক্সিজেনের সঙ্গে যদি অ্যাসোসিয়েটেড হয়ে যায় বা কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে অ্যাসোসিয়েটেড হয়ে যায়, তাহলে কিন্তু একটা স্টেবল কম্পাউন্ড তৈরি করবে, তখন আর অক্সিজেন ওখানে যুক্ত হতে পারবে না, তখন একটা রোগ দেখা যাবে, ব্লু বেবি সিন্ড্রোমের মতো কিছু রোগ দেখা যায় সেসব ক্ষেত্রে। ওকে, সেগুলো আলোচনা করবো না, যেহেতু ডিজিজগুলো আমাদের সিলেবাসের মধ্যে দেওয়া নেই, রেসপিরেটরি ডিসঅর্ডারগুলোর কথা কিন্তু আমাদের সিলেবাসে বলা নেই, তো ডিজিজগুলো নিয়ে আমরা আলোচনা করবো না এখানে। তাহলে এই অ্যাসোসিয়েশন, এইটা এই গ্রাফ দিয়ে দুটো জিনিস বুঝবো আমরা। যেটা প্রথমে বুঝলাম সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন, কত পার্সিয়াল প্রেশার অফ অক্সিজেনে কত পার্সেন্টেজ অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে, আমরা সেটা বুঝলাম। এবার বলছে ডিসোসিয়েশন, অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন রেখাচিত্র। ডিসোসিয়েশনটা আমরা কিভাবে বুঝবো, মানে ছেড়ে দিচ্ছে। তার মানে এই অবস্থায় এখানে 100% স্যাচুরেশন, এটা আমরা কোথায় রাখবো, মাথায় রাখবো লাংসের মধ্যেই এটা হতে পারে, একমাত্র লাংসের মধ্যেই 100% স্যাচুরেশন হয়। কলাকোষে তো 100% স্যাচুরেশন কোনোদিনও হবে না। রক্তবাহের মধ্যে দিয়ে যখন যাচ্ছে তখনও হচ্ছে না, কারণ কি রক্তবাহের মধ্যে যখন প্রবাহিত হচ্ছে সে তখন কলাকোষগুলোকে অক্সিজেন সাপ্লাই করতে করতে যাচ্ছে। তো ধরো এই 100 থেকে 75 এই জায়গাটায় আমি যদি আসি, এই জায়গাটায় আমার কত দিন, 75 থেকে 25 মানে 25%। তাহলে আমি ডাউনগ্রেড করলাম, 100 থেকে 75-এ নেমে আসলাম, তাহলে কত পার্সেন্ট, 25% আমার লেস হলো। 25% আমি কমিয়ে দিলাম অক্সিজেনের স্যাচুরেশন, মানে 25% অক্সিজেন আমি কলাকোষকে দিয়ে দিলাম। কখন দিয়ে দিলাম এই বিষয়টা মনে রাখার দরকার। এই যে এটা হচ্ছে ডিসোসিয়েশন করছি, এবার আমরা 25% আমি ডাউনগ্রেড করছি। এবার প্রথমে বুঝলাম উপরের দিকে গেল, এবার কিন্তু আমি একটু বোঝানোর চেষ্টা করছি ডিসোসিয়েশন বা বিয়োজনটাকে, ভালো করে বোঝো। বিয়োজন যখন হচ্ছে তার মানে কি 100% স্যাচুরেশন আমার ছিল, এবার 100% থেকে আমি কমিয়ে দিচ্ছি, 75%-এ নেমে এলাম। 100% থেকে 75%-এ নেমে এলাম, অর্থাৎ 25% আই হ্যাভ ইউজড, 25% অক্সিজেন আই হ্যাভ ইউজড ফর মেটাবলিজম। কখন 25% ইউজ হয়ে যায়, কখন 25% অফ অক্সিজেন কখন ইউজ হয়ে গেল না, ফিজিওলজিক্যাল রেস্ট কন্ডিশনে। এটা কখন হবে, শারীরবৃত্তীয় বিশ্রামাবস্থায়, শারীরবৃত্তীয় বিশ্রামকালীন অবস্থায়। আমরা যখন খুব ভারী কাজ করছি না, ঘুমিয়ে আছি বা হালকা কাজ করছি, দাঁড়িয়ে আছি, হালকা সামান্য কথাবার্তা বলছি,
আমাদের মলমূত্র ত্যাগ করছি, এই সময়গুলো তো আমাদের খুব কম কাজ, ভারী কাজ না, এগুলো তো অক্সিজেন খুব বেশি লাগে না, অল্প অক্সিজেন লাগে। তো তখন কিন্তু 25% আমার অক্সিজেনের ডিসোসিয়েশন হয়। আমার 100% স্যাচুরেশন হয়েছিল, আমি অক্সিজেন স্টোর করে রেখেছি, এবার আমাকে অক্সিজেনটা খরচা করতে হচ্ছে মেটাবলিজম পারপাস। এই ছোটো মোটো কাজগুলোর মেটাবলিজম পারপাসে, যেখানে আমি অলমোস্ট রেস্টিং কন্ডিশনে আছি, যেটাকে ফিজিওলজিক্যাল রেস্ট কন্ডিশন বলা হচ্ছে, সেখানে কিন্তু 25% ডিসোসিয়েশন হচ্ছে। এটা কীভাবে বুঝবো 25% ডিসোসিয়েশন হচ্ছে? আচ্ছা, এটা বোঝার জন্য আমাদের আর একটা জিনিস জানতে হতো, যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে হিমোগ্লোবিনের অ্যামাউন্টটা আমাকে বুঝতে হতো। আচ্ছা, এই জিনিসটা আমি মুছে দিচ্ছি, প্রথমের উপরে জিনিসটা, এটা আমাদের আর দরকার নেই। তো যাই হোক, আমরা এইটুকুনি বুঝলাম যে 25% আমার কি হলো, এটা একটু বুঝে নিই আগে, পুরোটা কমপ্লিট করে নিই। 25% আমার খরচা হয়ে গেল, অক্সিজেন আমার 25% খরচা করে দিলাম, মানে এখনো অক্সিজেন আমি খরচা করে দিলাম কি পারপাসে? ফিজিওলজিক্যাল রেসপন্সে। আবার 50% আমার খরচা করবো কখন না, 50% ধরো 50% আমি খরচা করছি কখন? আমি যখন ব্যায়াম করছি, পরিশ্রম করছি, ব্যায়াম এক্সারসাইজ করছি, তখন আমার কিন্তু 50% খরচা হয়ে যাচ্ছে, তখন আমার 50% অক্সিজেন খরচা হচ্ছে, 2 অণু অক্সিজেন আমি খরচা করে দিলাম। আচ্ছা, আমি আবার 75% খরচা করবো, আরও খরচা করে দেবো কখন? যখন অতিরিক্ত পরিশ্রম করবো, অতিরিক্ত ব্যায়াম, অতিরিক্ত পরিশ্রম, স্ট্রেনাস এক্সারসাইজ, অতিরিক্ত শ্রম যখন করবো, তখন আমার 75% অক্সিজেন খরচা হয়ে যাবে, 25% অক্সিজেন হিমোগ্লোবিনের মধ্যে যুক্ত হয়ে থাকবে। ওকে, এটা কি বলছে? ডিসোসিয়েশন। এটা কি বলছে? অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন রেখাচিত্র। ক্লিয়ার? অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজিত। এবার এই যে 25% খরচা হলো, মানে কি কত পার্সেন্ট অক্সিজেন কলাকোষকে দিল, বা কত ml অক্সিজেন দিল? ml এই পার্সেন্টটাকে, অক্সিজেনের এই পার্সেন্ট 25% অক্সিজেন আমি কি বললাম, মানে এক অণু অক্সিজেন। এবার সেটাকে যদি ml এ কনভার্ট করি, তাহলে তার একটা হিসাব লাগবে। সেটার জন্য আমাদের বুঝতে হবে একজন সুস্থ স্বাভাবিক ব্যক্তির হিমোগ্লোবিনের পরিমাণ কত রক্তের মধ্যে, এটা আমরা জানি তো। হিমোগ্লোবিনের মান হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 12 থেকে 16 গ্রাম পার 100 ml রক্ত, সরি 1000 করে দিয়েছি, 100 ml রক্তের মধ্যে আমার 12 থেকে 16 গ্রাম রয়েছে। ওকে, এবারে অন অ্যান অ্যাভারেজ যদি আমরা দেখি, 1 গ্রাম, এখানে হিমোগ্লোবিন কত গ্রাম রয়েছে? আমার 5 লিটার, যেহেতু পুরুষের ক্ষেত্রে হিমোগ্লোবিন বেশি থাকে, ম্যাক্সিমামটা ধরলাম 16, আর স্ত্রীদের ক্ষেত্রে 12। অন অ্যান অ্যাভারেজ যদি করি 12 আর 16 মাঝে 15 চলে আসবে। তো 100 ml রক্তের মধ্যে আমার 12 থেকে 16 গ্রাম হিমোগ্লোবিন আছে। 1 গ্রাম হিমোগ্লোবিন কতটা অক্সিজেন ক্যারি করছে? 1 গ্রাম, এখানে ক্যালকুলেশনটা আমরা করে নেব। 1 গ্রাম হিমোগ্লোবিন O2 পরিবহন করে 1.34 ml, ঠিক আছে? তাহলে অতএব 15 গ্রাম মানে 100 ml, 15 গ্রাম মানে 100 ml, 15 গ্রাম হিমোগ্লোবিন O2 পরিবহন করবে কত? 1.34 × 15 ml ইকুয়ালস টু অ্যাপ্রক্সিমেটলি 20 ml O2। তাহলে 15 গ্রাম হিমোগ্লোবিন ইজ ইকুয়ালস টু 100 ml রক্ত। তাহলে আমরা বলতে পারি 100 ml রক্তে 20 ml অক্সিজেন পরিবহন করে। সুতরাং আমরা বলতেই পারি, যেহেতু 15 গ্রাম বা 12 গ্রাম বা 16 গ্রাম যদি ধরো, এই 20 থেকে 21 গ্রামের কাছাকাছি আসবে, 16 গ্রামও ধরতে পারতাম, নো প্রবলেম। তো সেটা 100 ml করেছি, তাহলে সুতরাং 100 ml রক্ত বা রক্তে O2 থাকে কত ml? 20 ml O2 থাকে। অতএব 1 ml রক্তে অক্সিজেন থাকবে কত? 20/100। অতএব এবার আমাদের শরীরে টোটাল রক্তের পরিমাণ কত? 5 লিটার, 5000 ml। তাহলে 5000 ml রক্তে O2 থাকে কত? 20 × 5000/100, দুটো শূন্য কেটে দিলাম এদিকে, তাহলে 1000 ml O2। তাহলে আমাদের যে 5 লিটার রক্ত আছে, তাই না, 5 লিটার রক্তের মধ্যে কত লিটার অক্সিজেন পরিবহন করার ক্ষমতা রয়েছে? 1 লিটার অক্সিজেন পরিবহন করার ক্ষমতা রয়েছে। 1 লিটার অক্সিজেন পরিবহন করার ক্ষমতা রয়েছে। তো এইখান থেকে প্রশ্ন আসতে পারে যে 1 গ্রাম হিমোগ্লোবিন কি পরিমাণে অক্সিজেন পরিবহন করে? এটা খুবই ইম্পর্টেন্ট, 1.34 ml, এটা আমরা মাথায় রাখবো। তাহলে 100 ml ব্লাডের মধ্যে কি পরিমাণ, 100 ml ব্লাডের মধ্যে কি পরিমাণ, 100 ml ব্লাডের মধ্যে কি পরিমাণ O2 পরিবহন করে, এটা ইম্পর্টেন্ট। আর আমার পুরো যে ব্লাড রয়েছে সারা শরীরের, সেটা কত পরিমাণ ব্লাড আমার অক্সিজেন ক্যারি করে।
তাই না? তো এই পরিমাণটাকে এখানে আমরা পার্সেন্টেজে দেখেছি। তো বলছে যে 25% ইউটিলাইজ হয়েছে। সাপোজ 25% বলতে আমি কী বোঝাচ্ছি, আমরা জানি যে এবার এই গ্রাফটাকে বুঝি। এটা তো গেল হিমোগ্লোবিন কী পরিমাণে ছিল, তার ভিত্তিতে হিমোগ্লোবিন কত পরিমাণে অক্সিজেন ক্যারি করেছে তার একটা মোটামুটি হিসাব। এবার এই গ্রাফের রেসপেক্টে আমরা বুঝি ডিসোসিয়েশন হলো 25% আমার ইউটিলাইজ হয়ে গেল, 100% স্যাচুরেশন ছিল, কিন্তু সেটাকে আমি ডিসোসিয়েট করলাম। প্রথমে অ্যাসোসিয়েশন হলো কত পরিমাণ চাপে, 15 আছে, ভালো করে বুঝো, 15 mm পার্শিয়াল অক্সিজেন প্রেশারে 25% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে লাগে। ওকে, 30 mm, আবারও বলছি 30 mm পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেনে 50% অক্সিজেন, মানে দুটো মলিকিউল অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে লাগে। 40 mm এইচজিতে 75% এবং 98 mm এইচজিতে 100% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে অ্যাসোসিয়েটেড হয়ে যায়, বা 100% হিমোগ্লোবিন, যতগুলো হিমোগ্লোবিন ছিল সবাই অক্সিজেনের সাথে জড়িত হয়ে গেছে। এবার আমার এখানে বলছে অক্সিজেন হিমোগ্লোবিন বিয়োজন রেখাচিত্র, ডিসোসিয়েশন কার, মানে কি বিয়োজিত হয়ে গেল, হিমোগ্লোবিন থেকে অক্সিজেন বেরিয়ে গেল। তো সেটা পড়তে গিয়ে আমরা জানলাম যে 25% যে বিয়োজন হয় 100% থেকে, সেটা কোন অবস্থায় হয়, শারীরবৃত্তীয় বিশ্রামকালীন অবস্থায়, ফিজিওলজিক্যাল রেস্টিং কন্ডিশনে হয়। 50% কখন হয়, যখন আমি এক্সারসাইজ করছি তখন 50% ডিসোসিয়েশন হয়। হিমোগ্লোবিনের যে 100% স্যাচুরেশন ছিল সেখান থেকে 50% ডিসোসিয়েশন কখন হয়, এক্সারসাইজ করার সময় হয়। 75% কতটা হচ্ছে না, যখন আমি অতিরিক্ত পরিশ্রম করছি, হার্ড স্ট্রেনাস এক্সারসাইজ করছি, বেশিক্ষণ সময় ধরে এক্সারসাইজ করছি, তখন কিন্তু 75% অক্সিজেন আমার বডি ইউটিলাইজ করে নিল, 25% অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে জড়িত থাকলো। তো সেটাই আমরা বুঝবো যে 25% কী হলো। ধরো 100 ml যে রক্তটা রয়েছে, সেই 100 ml রক্তে O2 আছে কত বলো, 100 ml রক্তের মধ্যে O2 আমার আছে কত, 20 ml আছে সাপোজ। এবার বলছে এই 20 ml এর 25% ইউটিলাইজ হচ্ছে, 25% আমার কি হচ্ছে, ইউটিলাইজ হয়ে যাচ্ছে। 20 ml এর 25% আমি ফিজিওলজিক্যাল রেস্টিং কন্ডিশনে ইউটিলাইজ করছি। তাহলে 75% আমার ওদিকে আছে, 75% আমার রয়েছে। 25% কি হচ্ছে, বিয়োজিত হচ্ছে। কোথায় হবে বিয়োজিত, কলাকোষে হবে। আর এই 75% কি আছে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত আছে, হিমোগ্লোবিনের সাথে যুক্ত আছে। তাহলে 20 ml এর 25% কত হচ্ছে, 5%, 5 ml, 100% করলে 5 4 20, তাহলে 5 ml আমার ইউটিলাইজ হয়ে যাচ্ছে। আর 15 ml আমার হিমোগ্লোবিনের মধ্যে জড়িত থাকছে, তাই না? যদি বলতো 75% ইউটিলাইজ হয়েছে, তাহলে 15 ml কলাকোষে গেল আর 5 ml আমার থেকে বোঝা গেল। তাহলে এই ডিসোসিয়েশনের ব্যাপারটা হয়ে গেল, এটা হয়ে গেল আমার ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। এবার এইটার মধ্যে আবার দুটো টুইস্ট আছে, এই রেখাচিত্রের মধ্যে আবার একটা টুইস্ট আছে। তো এই টুইস্টটাকে আমি আর একটা রেখাচিত্রের মধ্যে দিয়ে বুঝি, কারণ এটা হিবিজিবি হয়ে যাবে। একদমই জটিল বিষয় নয়, একটু ধ্যান দিয়ে লক্ষ্য করলে কিন্তু আমরা এই জিনিসগুলো বুঝে যাবো। আমি এই গ্রাফটাকে আরেকবার করছি। এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস। আচ্ছা, এক্স অ্যাক্সিসে ছিল আমার পার্সেন্ট স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন, আর এইদিকে ছিল পার্শিয়াল প্রেশার অফ O2, কততে, mmHg মাপছিলাম আমরা। ওকে, 0 ছিল, 15 ছিল, 30 ছিল, 40 ছিল, 98 mm, আমরা এটা মনে রাখবো। ওকে, আচ্ছা, এই যে গ্রাফটা, এটা একটা ছিল নর্মাল অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন কার্ভ, যেখানে এইখানে ছিল আমার, সরি কিছু হয়ে গেল, এটা ছিল আমার 100%, 90 mm, 98, আচ্ছা 75% ছিল আমার 40-তে, 50% ছিল আমার 30-তে, 25% ছিল আমার 15 mmHg-তে। এবার এই গ্রাফটা কিছু কিছু সিচুয়েশনে আপ অ্যান্ড ডাউন করে, রাইট সাইডে বেন্ড করে যায়, লেফট সাইডে বেন্ড করে যায়। কীরকম, এই যদি এই দিকে বেন্ড করে যায় তাহলে একরকম এফেক্ট হবে, অর্থাৎ রাইট সাইড দিকে বেন্ড করলো। এই যদি লেফট সাইডের দিকে বেন্ড করে যায় তাহলে আর একরকম সিচুয়েশন হবে। ওকে, তো
তো এইখান থেকে প্রশ্ন আসবে যে অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভ যদি ডান দিকে বেঁকে যায় সেটা কখন ঘটে এবং সেই ঘটনাটাকে কি বলে, অক্সিজেন ডিসোসিয়েশন কার্ভ যদি বাঁ দিকে বেঁকে যায় সেটা কখন ঘটে এবং সেই ঘটনাটাকে কি এফেক্ট বলা হয়। ওকে, তো আমরা এখানে একটা সিম্পল ট্রিক করে নিই। সিম্পল ট্রিক, একদম খুব সোজাভাবে রাইট সাইডে রাইট হ্যান্ডেড বেন্ডিং, ডান দিকে ঝুঁকে যাওয়া, লেফট হ্যান্ডেড বেন্ডিং, বাঁ দিকে ঝুঁকে যাওয়া। দেখো লেফট হ্যান্ডেড থেকে মনে রাখবো লাংস, এল ফর লেফট, এল ফর লাংস, অর্থাৎ যখন লাংসের মধ্যে থাকবে লেফট হ্যান্ডেড বেন্ডটা কখন ঘটবে, লাংসের মধ্যে থাকাকালীন অবস্থায় ঘটবে, অর্থাৎ ফুসফুসে যখন রক্তটা আছে হিমোগ্লোবিনের সঙ্গে অক্সিজেন যুক্ত হবে সেটা লাংসে থাকবে। আর রাইট হ্যান্ডেড যখন থাকবে সেটা হয়ে যাবে টিস্যুতে, সেটা কোথায় মনে রাখবো আমরা, টিস্যুতে। লেফট হ্যান্ডেড বেন্ডিংয়ের সময় লোডিং হয়, কার লোডিং হয়, অক্সিজেনের, এটা মাথায় রাখবো, লোডিং অফ O2, যেহেতু লাংসের মধ্যে হচ্ছে লাংসে কী হবে, অক্সিজেন রক্তের মধ্যে যুক্ত হবে, অক্সিজেন কী হবে, রক্তের মধ্যে হিমোগ্লোবিনের সঙ্গে যুক্ত হচ্ছে, ঠিক আছে, যখন বেশি পরিমাণে হচ্ছে। আর যখন এই দিকে বেঁকে যাচ্ছে তার মানে কি, সেটা আনলোডিং হচ্ছে, মানে ডিসোসিয়েশন বেশি হচ্ছে, এইখানটায় অ্যাসোসিয়েশন বেশি হচ্ছে, এইখানটায় ডিসোসিয়েশন বেশি হচ্ছে, মনে থাকবে। তো এইটাকে আমরা বলবো তখন আনলোডিং অফ O2, যেহেতু কলাতে হচ্ছে এটাকে আমরা কি বলবো, আনলোডিং অফ O2, ঠিক আছে। দেখো দুটো জিনিস স্টার মার্ক দিচ্ছি আমি, লাংসের মধ্যে হচ্ছে লেফট হ্যান্ডেড যদি চলে যায় তাহলে কোথায় হবে, সেটা লাংসে হবে। রাইট হ্যান্ডেড যদি বেন্ড করে নর্মাল থেকে তাহলে সেটা টিস্যুতে হবে। লেফট হ্যান্ডেড বেন্ড করলে সেটা অক্সিজেন লোডিং হবে, লোডিং বলতে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হবে। আর আনলোডিং অফ O2 মানে হিমোগ্লোবিন থেকে অক্সিজেন বেরিয়ে যাবে। ওকে, এই যে অক্সিজেন যুক্ত হলো এবং এই যে এখানে অক্সিজেন বিযুক্ত হলো, এইটাকে লাংসের মধ্যে যে ঘটনা ঘটছে এটাকে বলছে হ্যালডেন এফেক্ট। এটাকে কি বলা হচ্ছে, হ্যালডেন এফেক্ট। ওকে, আর এইদিকে যখন রাইট হ্যান্ডেড বেন্ড করছে এটাকে বলা হচ্ছে বোরস এফেক্ট, বোর এফেক্ট, BOHIHRS, বোরস ইফেক্ট। তো এইখানে আমরা করে দিতে পারি, এইখানে হালকা করে লিখে দিই এই ঘটনাটা কি, BOHR বোরস ইফেক্ট। আর নীল রঙেরটাকে আমরা কি বলবো, হ্যালডেন এফেক্ট, হ্যালডেন এফেক্ট। আর এটা হচ্ছে আমার নর্মাল, এটা হচ্ছে নর্মাল অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন কার্ভ। আমি অ্যাসোসিয়েশন ডিসোসিয়েশন কেন বারবার বলছি, বইয়ের মধ্যে ডিসোসিয়েশন লেখা রয়েছে কারণ এটা দিয়ে আমরা যুক্ত হওয়াটাকেও বুঝতেছি আবার বিযুক্ত হওয়াটাকেও বুঝতেছি। কিন্তু তাহলে বোঝা গেল বোর এফেক্ট কখন হচ্ছে, যখন আনলোডিং হচ্ছে, আর যখন লোডিং হচ্ছে তখন হ্যালডেন এফেক্ট হচ্ছে। লোডিংটা কোথায় হবে, লাংসে হবে, আর আনলোডিংটা কোথায় হবে, টিস্যুতে হবে। এবার এই লেফট হ্যান্ড সাইডে যখন বেন্ড করে যাচ্ছে তখন কি সিচুয়েশন হচ্ছে, যে এটা লেফট হ্যান্ড সাইডে বেন্ড করে যাচ্ছে কার্ভটা, বা রাইট হ্যান্ড সাইডে টিস্যুতে যখন আনলোডিং হচ্ছে তখন কি এমন ঘটনা ঘটছে যে এদিকে চলে আসছে। দেখো লোডিং কখন হবে, যখন অক্সিজেনের পার্শিয়াল প্রেশার বেশি থাকবে তখন বেশি করে অক্সিজেন যুক্ত হবে। তাহলে যখন লেফট হ্যান্ড বেন্ড হচ্ছে তার মানে কি, আমার পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন এই সময় বেশি আছে। পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কি আছে এই সময় বুঝতে হবে, এই সময় PO2 পার্শিয়াল প্রেশার অক্সিজেন বেশি আছে, ঠিক আছে। আচ্ছা, এই সময় এই প্লাজমার মধ্যে H+ আয়ন কম আছে। তারপরে ধরো আমার টেম্পারেচার, লাংসে এয়ার আছে বেশি, যখন O2 বেশি থাকবে তখন কী হবে, টেম্পারেচার কম থাকবে, কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার ইনক্রিজ করে, তো টেম্পারেচারও আমার কম হবে। তারপরে ধরো BPG বাইফসফোগ্লিসারেট যৌগ, যেটা আমরা গ্লাইকোলাইসিসের সময় পড়েছি, এটাও কম থাকবে। এই ফ্যাক্টরগুলো না পরীক্ষার সময় আসতে পারে যে লেফট হ্যান্ড সাইড বা হ্যালডেন এফেক্ট কোন কোন বিষয়ের উপর নির্ভর করছে। পার্শিয়াল প্রেশার অক্সিজেন যখন বেশি থাকবে তখন হ্যালডেন এফেক্ট হবে, H+ কম থাকবে যখন হবে তখন টেম্পারেচার কম থাকলে হবে, BPG কম থাকলে হবে, এরকম ব্যাপার আছে। আচ্ছা, যেহেতু হাইড্রোজেন কম আছে তাহলে pH কী হবে, বেশি হবে। হাইড্রোজেন কম আছে মানে গ্যাসিডিক না ক্ষারীয়, তাহলে pH বেশি হবে, খুব সিম্পল। এইখানে যে যে ঘটনাগুলো ঘটছে এখানে তার উল্টো ঘটনা ঘটবে। পার্শিয়াল প্রেশার অক্সিজেন এখানে বেশি আছে, এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন কম থাকবে। বা এখানে আমি বলতে পারি PCO2 কম, আর এদিকে আমি কি লিখবো,
PCO2 বেশি যখন থাকবে, কলা কোষে কি হয়, যখন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বেশি থাকে তখনই তো অক্সিজেনটা নেওয়ার প্রয়োজনীয়তা বোধ করে সে, এবং তখনই হিমোগ্লোবিন থেকে অক্সিজেনটা বেরিয়ে যায়। তাহলে PCO2 বেশি থাকবে আর PO2 কম থাকবে, এখানে পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন O2 কম থাকবে। আচ্ছা, এই ক্ষেত্রে কি হবে, একদম রিভার্স করে দেবো আমরা, H+ বেশি থাকবে, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, প্রেশার বেশি আছে মানে কি, কার্বন ডাইঅক্সাইড বেশি আছে, তাহলে টেম্পারেচারও বেড়ে যাবে, টেম্পারেচার এই সময় বেশি থাকবে। BPG বেশি থাকবে, একদম জাস্ট উল্টো, যেহেতু হাইড্রোজেন প্লাস বেশি আছে তার মানে কি অ্যাসিডিক বেশি হবে, তাহলে pH কমে যাবে, pH কম থাকবে। সো এইরকম সিচুয়েশনগুলো কিন্তু আমরা দেখতে পারবো ডিউরিং ট্রান্সপোর্ট অফ অক্সিজেন, অক্সিজেনের পরিবহনের সময় এই ঘটনাগুলো দেখতে পারবো আমরা। হ্যালডেন এফেক্ট দেখতে পারবো আমরা, বোর এফেক্ট দেখতে পারবো আমরা। হ্যালডেন এফেক্ট হবে লাংসে, বোর এফেক্ট হবে টিস্যুতে। হ্যালডেন এফেক্ট যখন লাংসে হচ্ছে তখন অক্সিজেন লোডিং হচ্ছে, বোর এফেক্ট যখন টিস্যুতে হচ্ছে তখন অক্সিজেন আনলোডিং হচ্ছে। এবং এই অক্সিজেন যখন লোডিং হচ্ছে হ্যালডেন এফেক্টের সময় তখন পার্শিয়াল প্রেশার অফ অক্সিজেন বেশি থাকছে, হাইড্রোজেনের আয়ন পরিমাণ কম থাকছে, টেম্পারেচার কম থাকছে, বাইফসফোগ্লিসারাইডের পরিমাণ কম থাকছে এবং pH বেশি থাকছে। যখন টিস্যুতে আনলোডিং হচ্ছে অক্সিজেনের তখন পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকছে, অক্সিজেন কম থাকছে। জাস্ট যুক্তি দিয়ে ভাবো, হাইড্রোজেন প্লাস আয়ন বেশি থাকছে ফলে pHও বেশি থাকছে, যেহেতু কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি থাকছে তাই কার্বন ডাইঅক্সাইড টেম্পারেচার বৃদ্ধি করে, তাই টেম্পারেচার বেশি থাকছে এবং বাইফসফোগ্লিসারেটের পরিমাণও বেশি হয়ে যাচ্ছে। ওকে, তাহলে এটা হয়ে গেল আমার টোটাল ট্রান্সপোর্ট অফ অক্সিজেন। নেক্সট আমরা আলোচনা করব ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। তো আমি এটা ইরেজ করে দিচ্ছি। আচ্ছা, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড আমরা কি পড়বো, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড, ট্রান্সপোর্ট অফ CO2। CO2 কোথায় তৈরি হলো, CO2 কলাকোষে তৈরি হলো, তাই না? তাহলে কলাকোষ থেকে এবার আমাকে রক্তে দিতে হবে, রক্ত সেটাকে নিয়ে গিয়ে লাংসে ফেলে দেবে, লাংস সেটাকে বাইরে বের করে দেবে। তো ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড আমার কি হবে, কলাকোষ থেকে রক্তে পরিবহন হবে। তো দেখা গেছে 3 রকমভাবে রক্তে পরিবহন হতে পারে কার্বন ডাইঅক্সাইড। কত রকমভাবে, 3 রকমভাবে কিন্তু রক্তের মধ্যে কার্বন ডাইঅক্সাইড পরিবহন হতে পারে এবং তার একটা পার্সেন্টেজ রয়েছে, আলাদা আলাদা পার্সেন্টেজে আলাদা আলাদা রকমভাবে পরিবাহিত হয়। প্লাজমার মধ্যে ডাইরেক্টলি CO2 ডিজলভ হয়, প্লাজমার মধ্যে হতে পারে, প্লাজমার মধ্যে দিয়ে পরিবাহিত হচ্ছে। কার্বন ডাইঅক্সাইড যখন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে যায় তখন কি বলি আমরা, কার্বামিনো হিমোগ্লোবিন, কার্বামিনো হিমোগ্লোবিন গঠনের মাধ্যমে পরিবাহিত হতে পারে, আর একটা বাইকার্বনেট আয়ন হিসেবে পরিবাহিত হতে পারে। আর এটা কিভাবে, বাইকার্বনেট। এই 3 রকমভাবে কার্বন ডাইঅক্সাইডটা কলাকোষ থেকে রক্তের মধ্যে পরিবাহিত হতে হবে। প্লাজমার মধ্যে বলছে 7%, এই প্রশ্নগুলো আসতে পারে। কার্বামিনো হিমোগ্লোবিনের মধ্যে বলছে 23% এবং বাইকার্বনেট হিসেবে তাহলে 70%, বাকি 70% আমার বাইকার্বনেট আয়ন হিসেবে প্রবাহিত হয়। ওকে, এই পার্সেন্টেজগুলো কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এবারে আমরা দেখবো এই প্লাজমার মধ্যে 7% কীভাবে কার্বামিনো হিমোগ্লোবিন হিসাবে কীভাবে বাইকার্বনেট আয়ন হিসাবে কীভাবে পরিবাহিত হচ্ছে। তো তার জন্য একটা ইমেজ আমরা তৈরি করে নেব। এখানে আগে আমরা সর্বপ্রথমে কলাকোষগুলো রেডি করে নিই। সাপোজ এগুলো কলাকোষ আমার, দিস আর দ্য সেলস। আচ্ছা, এইখানে আমার ব্যারিয়ার রয়েছে, রক্তজালক, এন্ডোথেলিয়াম লেয়ারটা সাপোজ, এটা আমার এন্ডোথেলিয়াম লেয়ার, আর এটা হয়ে গেল আমার RBC। এটা আমার কি, RBC, এটা হচ্ছে আমার RBC। তাহলে এটা কি আমার প্লাজমা, এই জায়গাটা হচ্ছে প্লাজমা, এটা আমার RBC, ছোট্ট করে কপালের তিলক দেওয়ার মতন করে। এটা কি, কলাকোষ, কলাকোষ। তো এই কলাকোষ থেকে CO2 তৈরি হচ্ছে, CO2 কলাকোষে আমার CO2 তৈরি হয়েছে, কলাকোষে আমার CO2 তৈরি হয়েছে ডিউ টু মেটাবলিজম। এবার এই CO2 বলছে 7% প্লাজমাতে ডাইরেক্ট, প্লাজমার মধ্যে CO2 গেল, প্লাজমার মধ্যে CO2 গেল, কত পার্সেন্ট গেল, CO2 7% প্লাজমার মধ্যে পরিবাহিত হলো, ঠিক আছে, RBCতে যায়নি। এবার এটা যাচ্ছে কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে, এখানে কী হিসেবে যাচ্ছে, কার্বামিনো হিমোগ্লোবিন, অর্থাৎ Hb প্লাস CO2 তৈরি করলো কি, HbCO2, এই হিসাবে পরিণত হচ্ছে। HbCO2 এবার লাংসে চলে যাবে, এখান থেকে কোথায় চলে যাবে, লাংসে চলে যাবে।
এরপর বলছে আরেকটা কীভাবে প্রবাহিত হতে পারে না, বলছে বাইকার্বনেট আয়ন হিসাবে। কত পার্সেন্ট? 70%। 70% বাইকার্বনেট আয়ন হিসেবে পরিবাহিত হতে পারে। বলে কীভাবে বাইকার্বনেট আয়ন হিসেবে পরিবাহিত হবে? কার্বন ডাইঅক্সাইড আছে, এখানে কার্বন ডাইঅক্সাইড আসলো, কার্বন ডাইঅক্সাইড জলের সঙ্গে বিক্রিয়া করবে। কার সঙ্গে বিক্রিয়া করবে? জল। আরবিসির মধ্যে জল রয়েছে, জলের সঙ্গে বিক্রিয়া করে এ তৈরি করবে একটা লঘু অ্যাসিড H2CO3, যার নাম কি? কার্বনিক অ্যাসিড। আমরা জানি যার নাম কি? কার্বনিক অ্যাসিড। এবং এই কার্বনিক অ্যাসিড তৈরি করতে সাহায্য করে যে এনজাইমটা, সেটা খুব ইম্পর্টেন্ট, তার নামটা আমাদের জেনে রাখতে হবে। সেটার নাম কি? কার্বনিক অ্যানহাইড্রেজ। কার্বনিক অ্যানহাইড্রেজ, গত বছর এখান থেকে প্রশ্ন আসছিল যে কার্বনিক অ্যানহাইড্রেজ কোথায় থাকে। কার্বনিক অ্যানহাইড্রেজকে সাহায্যকারী মেটাল ফ্যাক্টর কি? এবং একে সাহায্য করে Zn2+, Zn++, ঠিক আছে। এই H2CO3 আবার ভেঙে যাবে, এই H2CO3 কি করবে? ভেঙে যাবে, H2CO3 আবার ভেঙে যাবে, H++ HCO3- তৈরি করবে, ওকে। আর HbCO2 যেটা তৈরি হয়েছিল, সেই HbCO2ও ভেঙে যাবে, Hb+CO2 তৈরি করলো, এই CO2 চলে যাবে লাংসে ডাইরেক্টলি। আর এই যে H+ Hbর সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে Hb, হিমোগ্লোবিন তৈরি করবে, ওকে। এই যে বাইকার্বনেট আয়ন তৈরি হলো, এটা কি? প্লাজমা। এবার ধরো এখানে প্লাজমা, এটাও প্লাজমা আছে আমার, এই টোটাল জায়গাটা প্লাজমা। এটা আরবিসি, এটা আরবিসি, আমি এখানে পয়েন্ট করে দিলাম, এটা হচ্ছে প্লাজমা, এটা হচ্ছে প্লাজমা, ওকে। এই যখন বাইকার্বনেট আয়ন তৈরি হলো, এই বাইকার্বনেট আয়ন কি করবে? প্লাজমাতে চলে আসবে। বাইকার্বনেট আয়ন কি করবে? প্লাজমাতে চলে আসবে। যখনই বাইকার্বনেট আয়ন প্লাজমাতে আসবে HCO3-, সেই সময় একই বাহকের মাধ্যমে, একই পোর্টার সিস্টেমের মাধ্যমে ভেতরে আবার Cl প্রবেশ করবে। ভেতরে কে প্রবেশ করবে? ক্লোরিন প্রবেশ করবে। ভেতরে কে প্রবেশ করবে? Cl- প্রবেশ করবে। বলে Cl- কোথা থেকে আসলো? প্লাজমার মধ্যে লবণ রয়েছে, আমরা যে খাবারের মাধ্যমে লবণগুলো খেয়ে থাকি, সল্টগুলো, সেটা প্লাজমার মধ্যে থাকে। প্লাজমা থেকে এই NaCl ভেঙে যাবে। এই সময় NaCl ভেঙে গিয়ে কি তৈরি করবে? Na++Cl- তৈরি করবে। এই Cl- কি হলো? এর ভেতরে চলে গেল। যে পরিমাণ বাইকার্বনেট প্রবেশ বাইরে গেল আরবিসি থেকে প্লাজমাতে, প্লাজমা থেকে সেই পরিমাণ Cl আরবিসির মধ্যে প্রবেশ করলো। এই যে ঘটনাটা ঘটলো, এই যে ঘটনাটা, এটা কি বলা হচ্ছে? ক্লোরাইড শিফট। এটাকে কি বলা হচ্ছে? ক্লোরাইড শিফট, ওকে। বা এর আরেকটা নাম হামবার্গার এফেক্ট। হামবার্গার ইফেক্ট। হ্যামবার্গার একটা বার্গারের নাম, জানি না সেটা সেই বার্গারের নাম অনুসারে তো নিশ্চয়ই হয়নি, কারো একজন বিজ্ঞানীর নাম অনুসারে হয়েছে। তো হ্যামবার্গার এফেক্ট বলা হচ্ছে একে, অর এটাকে আমরা বলছি ক্লোরাইড শিফট, অর এটাকে আমরা কি বলছি? ক্লোরাইড শিফট। এটা কোথায় ঘটছে? এটা কলাকোষে ঘটছে। এটা কোথায় ঘটছে? কলাকোষে ঘটছে, তাই না? কলাকোষ থেকে আমার যখন এই জায়গায় যাচ্ছে, তো দিস ইজ দ্য ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড। দিস ইজ দ্য ট্রান্সপোর্ট অফ কার্বন ডাইঅক্সাইড ফ্রম টিস্যু টু ব্লাড। এবার এই ব্লাড থেকে যখন এটা লাংসে ঘটবে, অর্থাৎ এই ব্লাড থেকে আবার লাংসের মধ্যে চলে যাবে, একদম বিপরীত ঘটনা ঘটবে। ক্লোরাইড শিফটের রিভার্স ক্লোরাইড শিফট ঘটবে। আমরা মনে রাখবো এটা কলাকোষে কি ঘটলো? কলাকোষে আমরা আবারও বলছি, কলাকোষে কি ঘটলো? ক্লোরাইড শিফট ঘটলো, যেটাকে হামবার্গার এফেক্ট বলছি। ক্লোরাইড শিফটে কি হয়? বাইকার্বনেট আয়নটা আরবিসি থেকে প্লাজমাতে আসে, এবং সেই সময় বাইকার্বনেট আয়ন যাওয়ার সময় সিম্পোর্ট সিস্টেম, একই পরিবহন সিস্টেমের মাধ্যমে Cl- প্লাজমা থেকে আরবিসির মধ্যে আসলো। দিস ইজ কল্ড অ্যাজ ক্লোরাইড শিফট। অ্যান্ড এই ক্লোরাইড শিফটটা কোথায় ঘটছে? কলাকোষ থেকে যখন কার্বন ডাইঅক্সাইড রক্তে প্রবেশ করছে। এবার রক্ত থেকে এই কার্বন ডাইঅক্সাইড যখন লাংসে যাবে, তখন জাস্ট উল্টোটা ঘটবে, অর্থাৎ বাইকার্বনেট আয়ন আবার আরবিসিতে ব্যাক করবে, আর ক্লোরিন আবার আমার প্লাজমাতে আরবিসি থেকে ব্যাক করবে, কারণ এই ঘটনাটাকে আবার রিপিট করতে হবে, ওকে। তো ক্লোরাইড শিফট আমার কোথায় ঘটলো? টিস্যুতে। আর এদিকে আমি লিখে রাখবো রিভার্স ক্লোরাইড শিফট। রিভার্স ক্লোরাইড শিফট কোথায় ঘটবে? লাংসে ঘটবে। এটা রিমেম্বার আমরা কোথায় রাখবো? লাংসে ঘটবে, যেখানে আমার কি হবে? HCO3- কোথায় প্রবেশ করবে? প্লাজমা থেকে আরবিসিতে ব্যাক করবে, আরবিসিতে ব্যাক আমরা রিমেম্বার করব। আর Cl- আরবিসি থেকে প্লাজমাতে ব্যাক করবে, প্লাজমাতে ব্যাক করবে, ওকে। তাহলে অক্সিজেনের ট্রান্সপোর্ট এবং কার্বন ডাইঅক্সাইডের ট্রান্সপোর্ট আমরা কিন্তু পড়ে নিলাম। নেক্সট ভিডিওতে আমরা
আমাদের যে রেসপিরেশনের যে মেকানিজম, কন্ট্রোল মেকানিজম, একটা হচ্ছে নিউরাল, একটা কেমিক্যাল, সেটা পড়বো। বাট সেই কন্ট্রোল পড়ার আগে আমাদের ব্রিদিং মেকানিজমটা পড়তে হবে। অবভিয়াসলি আমাদের যে ইন্সপিরেশন অ্যান্ড এক্সপিরেশন সেটা পড়বো আগে আমরা, তারপর কিন্তু কন্ট্রোলটা পড়বো, ঠিক আছে? যেহেতু কন্ট্রোলটা আমার ব্রিদিং মেকানিজমের সাথে অ্যাসোসিয়েটেড আছে, আমি কীভাবে প্রশ্বাস নিচ্ছি এবং নিঃশ্বাস ত্যাগ করছি সেটা যদি না বুঝি আমরা, আমাদের রিপকেজের মধ্যে যে মাসেলসগুলো রয়েছে, আমাদের ডায়াফ্রাম মাসেল যেগুলো ইনভলভ আছে, সেগুলো বুঝে নিয়ে আমরা নেক্সট আমরা তারপর এর যে কন্ট্রোল, নিউরাল কন্ট্রোল অ্যান্ড কেমিক্যাল কন্ট্রোল রেসপিরেশনের, সেটা পড়বো। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলবে না। থ্যাংক ইউ।